বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত সভাপতি, আলোচক অতিথিবৃন্দ এবং আজকের এখানে উপস্থিত ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ অনেক আলোচক খুব গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছেন। নয়া বাংলাদেশের সংবিধান ভাবনা, সংকট, সম্ভাবনা আলোচনা। বাংলাদেশ নয়া বাংলাদেশ বলা হয়েছে। কিভাবে নতুন বাংলাদেশ আসে? সেই বাংলাদেশ 55,126 বর্গ মাইলের বাংলাদেশ, এটা তো আগের ইতিহাস। সেই আয়তন বাংলাদেশ আমরা বসবাস করছি, সেই মানুষ এখানে বসবাস করছেন, কিন্তু একটা পরিবর্তন আসছে, সেই জন্য নয়া বাংলাদেশ। এই বাংলাদেশ হঠাৎ করে সমুদ্র থেকে গজিয়ে ওঠে নাই। এই বাংলাদেশ পাকিস্তানের সময় ছিল, এই ভূখণ্ড ব্রিটিশ আমলেও ছিল। এই বাংলাদেশে শত বছরে, হাজার বছরে বহু পরিবর্তন হয়েছে। আমাদের এই ভূখণ্ডের জনগণ তারা ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছেন এবং সেই সময় এখানকার জনগণ ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছেন। এখানে ফকির বিদ্রোহ হয়েছে, এখানে শহীদ তিতুমীরের আন্দোলন হয়েছে, বাঁশের কেল্লা হয়েছে, শাহাদাত বরণ করেছেন, ফারাইজি আন্দোলন হয়েছে। এখানে 1857 সালে সিপাহী বিপ্লব হয়েছে। ঢাকায় ভিক্টোরিয়া পার্ক, যেটাকে এখন বাহাদুর শাহ পার্ক বলা হয়, সেখানে একটা স্মৃতিস্তম্ভ আছে। আমাদের চিন্তা চেতনা, আমাদের ইতিহাস, আমাদের মূল্যবোধের ক্ষেত্রে এগুলার কি কোনো মূল্য নেই? 1857 সালে সিপাহী বিদ্রোহ যদি সফল হতো, তাহলে ব্রিটিশরা এখানে চলে যেতে বাধ্য হতো। এই দেশের সংবিধান হোক, রাষ্ট্র ব্যবস্থা হোক, তখন স্বাধীনভাবে রচিত হওয়ার সুযোগ হতো। সেই বিপ্লব সফল হয় নাই, কিন্তু বিপ্লবের চেতনা, সেটা কি ব্যর্থ? না, সেটা ব্যর্থ হতে পারে না। তারপরে 47 পর্যন্ত আন্দোলন হয়েছে। এদেশের মানুষরা বিদেশি শক্তির বিরুদ্ধে লড়াই করেছে। এই লড়াইয়ের ইতিহাস লেখা আছে। আমাদের বই পুস্তকে যারা খোঁজে তারা পায়। ভারতের দিল্লির ইন্ডিয়া গেটে সেই ইতিহাসগুলো লেখা আছে। আমাদের এই উপমহাদেশের এবং আমাদের এই বাংলার বিপ্লবীদের নামগুলো লেখা আছে। আন্দামানে যারা সেখানে কালাপানিতে জীবন দিয়েছেন, আর জীবনে ফিরে আসতে পারেন নাই। সন্তানটা পিভি কাউন্সিল থেকে আদেশ নিয়ে, রায় নিয়ে যখন তাকে মুক্ত করে আনলেন, তখন দেখলেন যে বাবার লাশ দাফনের জন্য যাচ্ছে। এগুলো কি মূল্যহীন? না। এরপরে আমরা স্বাধীন হলাম, অর্থাৎ ব্রিটিশ থেকে মুক্ত হলাম, কিন্তু আমরা বৃহৎ ভারতের সাথে গেলাম না। আমাদের পূর্বপুরুষ মওলানা ভাসানী, শেখ মুজিবুর রহমান, সোহরাওয়ার্দী, শের বাংলা কে ফজলুল হক, ওনারা এই আন্দোলনের সাথে জড়িত থাকলেন। ওনারা দেশ আনলেন, কিন্তু ভাগ করে আনলেন। আরেকটি দেশ গঠিত হলো। এই দেশের শাসন ব্যবস্থা 24 বছর টিকে থাকলো, কিন্তু
যেই বন্দোবস্তের ভিত্তিতে সেই সময় ভাগ হয়েছিল, সেই বন্দোবস্তে যে বঞ্চনা ছিল, যে বৈষম্য ছিল, যে বন্দোবস্তের ভিত্তিতে আমরা ওখানে গেলাম না এখানে আসলাম, সেই বন্দোবস্তের অঙ্গীকার যখন ব্যর্থ হলো, রক্ষিত হলো না, তখন একটি যুদ্ধের দরকার। অবশ্য যুদ্ধের আগে একটি নির্বাচন হলো, লিগ্যাল ফ্রেমওয়ার্কের আওতায় নির্বাচনে এখানে সংখ্যাগরিষ্ঠ একটি দল তারা সমর্থন পেল, সেই অধিকার তাদের দিল না। এই অধিকার থেকে বঞ্চিত করার পরে যুদ্ধ হলো, দেশ আসলো। আলহামদুলিল্লাহ, সেই দেশে একটি সংবিধান আমরা পেলাম। সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, এই প্রিয়াম্বলের ভিত্তিতে আমাদের ঘোষণাপত্র আসলো। ঘোষণাপত্রের পরে দেশ স্বাধীন হলো, বিজয়ের পতাকা উড্ডীন হলো। ৭২-এ আমরা এসে একটি সংবিধান পেলাম, এবং এই সংবিধান কয়েক বছরের মধ্যেই একটা বিরাট পরিবর্তন আসলো। আবার আমরা আমাদের অঙ্গীকার, সংবিধান তো একটা বন্দোবস্ত, একটা দলিল, একটা এগ্রিমেন্ট, জন আকাঙ্ক্ষার ভিত্তিতে যে দলিলটা লেখা হয় সেটা সবার অধিকারকে নিশ্চিত করা হয়। কিন্তু প্রিয়াম্বলের ভিত্তিতে পরবর্তীতে লিখিত এই সংবিধান এই দেশের মানুষের চিন্তা, বিশ্বাস, মূল্যবোধ, আকাঙ্ক্ষার প্রতিফলন কতটুকু করেছে সেটা বিবেচনার বিষয়। কিন্তু যাই লেখা হলো, এই অঙ্গীকারের মধ্যে এমন ফাটল ধরিয়ে দেওয়া হলো যে হ্যাঁ, এক ব্যক্তি একটি দল, তারাই শাসন করবে, এর কোনো রক্ষা কবচ রাখার মতো কেউ থাকলো না। প্রতিবাদ হলো, কিন্তু ওইভাবেই চলতে থাকলো। বিয়োগান্তক ঘটনা ঘটল, আবার দেশে আবার পরিবর্তন আসলো। তখনও বলা হলো বাংলাদেশ একটি নতুন অধ্যায়, পট পরিবর্তন, এই সমস্ত কথাগুলো দেশবাসী জানলো। পরিবর্তন আসলো, পঞ্চম সংশোধনী, এইভাবে চলতে থাকলো। তারপরে তো আবার অভ্যুত্থান হলো, ৯০-এর অভ্যুত্থান হলো। ৯০-এর পরবর্তীতে ২০০১ সাল আসলো, ক্ষমতার পরিবর্তনের পরে পরে এরপরে আমরা ২৪-এ এসে পৌঁছলাম। ২৪-এর আগে একটি ১৫ বছর গেছে, এবং এই সংবিধানের মধ্যে একটি দল, একটি ব্যক্তি, একটি পরিবারকে সুরক্ষা দেওয়া হলো। কোনো ব্যক্তি, কোনো দল, কোনো পরিবারকে সুরক্ষা দেওয়ার জন্য তো কোনো বন্দোবস্ত নয়, এটা কোনো এগ্রিমেন্ট হতে পারে না। আমাদের সংবিধান তাদেরকে সুরক্ষা দিল, এবং তার জন্য কেউ থাকলো না যে আমি বঞ্চিত হচ্ছি। প্রেসিডেন্ট, আপনি দেখুন, আপনি নির্বাচন করছেন, নির্বাচনের ব্যবস্থায় ত্রুটি আছে, এটার ব্যাপারে প্রতিকার চাই। আমরা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, যেখানে শেষ আশ্রয়স্থল বলে বিশ্বাস করতে চাই, সেখানে কোনো আশ্রয় আমরা পেলাম না। সবাই ওই এক ব্যক্তি, পরিবার, দলের স্বার্থ সংরক্ষণে বিচার বিভাগ, প্রশাসন সব কিছু আসলো। আমাদের এই যে বন্দোবস্তের দলিল, এই যে এগ্রিমেন্ট, সেটা দেশকে সুরক্ষা দিতে পারল না। আবার নতুন বন্দোবস্তের জন্য হাজারো ছাত্র জনতার রক্তের মধ্য দিয়ে যে বাংলাদেশ আসলো, সেটাই হচ্ছে নয়া বাংলাদেশ।
সুতরাং পুরনো দলিল যেটা দিতে পারে নাই, সেই দলিলকে চিন্তা করতে হবে যে কোথায় কোথায় ছিল। আমাদের জাতীয় অঙ্গীকার, অর্থাৎ আমাদের জাতির শুধুমাত্র ৭১ নয়, ৪৭ নয়, আমাদের সিরাজউদ্দৌলাকে আমরা কি স্মরণ করি না? এটা তো আমাদের বিরাট গৌরবের ইতিহাস। আমাদের যে প্রিয়াম্বল, আমাদের যে সাংবিধানিক মানে মূলনীতিগুলোর মধ্যে তার তো ছাপ থাকতে হবে। সেটা তো জন আকাঙ্ক্ষা, কিন্তু সেই জন আকাঙ্ক্ষাকে ক্ষমতা কিংবা সংখ্যাগরিষ্ঠের জোরে যদি আপনি 4 মূলনীতি চাপিয়ে দেন, তা তো হবে না। দেশ কি ধর্মনিরপেক্ষতার কথা বলা হয়, কতটুকু ধর্মনিরপেক্ষ? অবশ্যই আমরা ধর্মনিরপেক্ষ, কিন্তু আমাদের ধর্মের যে অধিকার আছে সেটাকে সংরক্ষণ করতে হবে। আমরা ধর্ম প্রত্যেকের অধিকার আমরা সংরক্ষণ করতে চাই। এই অঞ্চলের লোকরা, সিরাজউদ্দৌলা, ব্রিটিশ বিরোধী আন্দোলন, 1857 সাল, এসব তো একসাথেই এই যুদ্ধ, 1971, 90, 24। কিন্তু তার মানে ধর্মবিরোধী কোনো অবস্থান তো থাকতে পারে না, এটা তো হয় না। এটা আমাদের সাম্প্রদায়িকতা কোথায়? বাংলাদেশের জনগণ সাম্প্রদায়িক না। রাজনৈতিকভাবে কেউ বলতে চাইতে পারেন, কিন্তু বাংলাদেশ ব্যক্তি বা ছোটোখাটো কোনো গোষ্ঠী থাকতে পারে। জাতীয়ভাবে বাংলাদেশে সাম্প্রদায়িকতা এটাকে স্লোগান হিসেবে নেওয়ার চেষ্টা করলে সেটা ভুল হবে। তো যাই হোক, আমাদের সাংবিধানিক ভাবনা এটাই হচ্ছে এই যে আমাদের বিশ্বাস, মূল্যবোধ, এটাকে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে যে পরিবর্তন আনয়ন করা হয়েছে, জাতির কাছে এটা গ্রহণযোগ্য কোনো ব্যবস্থা নয়। এখানে বিরাট সংকট সৃষ্টি করেছে। নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। নির্বাচনের কমিশন যেটা আছে, সেই কমিশন নিয়োগের ক্ষেত্রে যে সমস্ত সার্চ কমিটি গঠন করা হয়, এক ব্যক্তির মাধ্যমে আসে, সবই তো একই ধরনের জিনিস। এক ব্যক্তি সব করছেন। প্রেসিডেন্ট একটা আইওয়াস, তিনি সার্চ কমিটি গঠন করেন, তারা কারা? ওই তো এক জায়গায়। কাজে এখানের একটা ব্যবস্থা রাখতে হবে। আমরা বলতে চাই যে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা এবং চিফ জাস্টিসের নেতৃত্বে একটি সার্চ কমিটি গঠন করলে, নির্বাচন একটা বড় জিনিস। 14, 18 এবং 24-এর নির্বাচন হয় নাই। তারা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, কারণ এক ব্যক্তি, পরিবার এবং দলের জন্য এই সমস্ত জায়গাগুলোকে নষ্ট করে দেওয়ার ব্যবস্থা দরকার ছিল, সেটা করতে হবে। বিচারাঙ্গন যেটা পুতুলে পরিণত হয়ে গিয়েছিল, সেখানে নিয়োগের এমন স্বচ্ছ বিধান আনতে হবে, সাহসের সাথে যেন তার বিচার করতে পারে। পৃথিবীতে বহু ডাইনেস্টি শত শত বছর পর্যন্ত টিকেছিল, কিন্তু তারা ওই বিচারের জায়গাটাকে হস্তক্ষেপ করেন নাই। অনেক রকম কথা থাকলেও থাকতে পারে, কিন্তু মোটামুটি তারা এই জায়গাটা সংরক্ষণ করেছেন। আমাদের সেই বিচার জায়গাকে দেখা যায় যে 2 ধরনের বিচার ব্যবস্থা, ব্যক্তি, পরিবার এবং দলের জন্য এক ধরনের বিচার, সাধারণ মানুষের জন্য আর এক বিচার। এই পরিবর্তন অবশ্যই দরকার হবে। দুর্নীতি দমন কমিশন, যাদেরকে নিয়োগ করা হয় তারা তো দুর্নীতির সংরক্ষক। 400 কোটি টাকা নিয়ে গেল, তাকে খুঁজে পায় না, 2 কোটি টাকা জন্য 10 বছর জেল খাটতেছে। এ তো দুর্নীতি দমন কমিশনের বিচার। এবং আমাদের বিচারাঙ্গনের রায়ের ভিত্তিতে এইভাবে হয়েছে। বাংলাদেশের এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। মৌলিক অধিকার, মানবাধিকার সংরক্ষণ, এটা হলো দলিলে একটা মৌলিক জিনিস, কিন্তু বিশেষভাবে প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর নির্বাহী বিভাগ এমনভাবে আমাদের সংবিধানের দ্বারা সুরক্ষিত হয়ে গেছেন যে আমাদের অধিকারগুলো নষ্ট হয়ে গেছে। এর বিরুদ্ধে এটার বিরুদ্ধে যে সমস্ত আইনগুলো আছে, তার থেকে পরিত্রাণের কোনো সুযোগ
পাওয়া যায় নাই। তো যাই হোক, একটি পরিবর্তন বাংলাদেশে এসেছে। এই পরিবর্তনকে সুরক্ষা দিতে হলে এই বন্দোবস্তের দলিলকে সাজাতে হবে, সংস্কার করতে হবে, আনতে হবে। বাংলাদেশের এই হাজারো তরুণ যুবকের রক্ত এবং এখনও পঙ্গুত্ব বরণ করেছেন, এটা শুধুমাত্র তাদেরকে কিছুমাত্র সাহায্য সহযোগিতা নয়, এর মূল্য এইভাবেই পরিশোধ করতে হবে যে বাংলাদেশের জনগণের রাষ্ট্র সরকার এমনভাবে গঠিত হবে যে মূল্যবোধের ভিত্তিতে এই নয়া বাংলাদেশ আসছে সেটা যেন সংরক্ষিত হয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।